আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার মাঝখানে একটা ক্লাস গ্যাপ হয়ে গেছে গত শনিবার। আমি সেটা অনলাইন পেজে আমি সেটা তোমাদেরকে জানাইছিলাম যে আমি কেন ক্লাসটা নিতে পারছি না। কারণ ওই দিন ক্লাস টাইমে আমি মিটিংয়ে ছিলাম। তোমাদের এই যে অনলাইন পরীক্ষা হতে যাচ্ছে, এই অনলাইন পরীক্ষা সংক্রান্ত মিটিংয়ে ছিলাম আমি ওই সময়, যার কারণে ক্লাসটা আমার মিস হয়ে গেছে। যাই হোক, আমি চতুর্থ ক্লাসটা 1.2-এর ওপর চতুর্থ ক্লাসটা শেষ করেছি। এখন থেকে মনে হয় 15 দিন হয়ে গেল। 15 দিন আগে চতুর্থ ক্লাস শেষ করেছি এবং সেই ক্লাসে আমার সেই ক্লাসের আলোচনাটা ছিল এক ফাংশন, ইনভার্স ফাংশনটা নিয়ে মনে হয় ওই দিন কথা বলেছি কিনা, সম্ভবত বলেছি। ইনভার্স ফাংশনটা নিয়েও কথা বলেছি। তো আজকে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ আমি অনটু ফাংশন বা সার্বিক ফাংশনটা লিখে রেখেছি, যে সার্বিক বা অনটু ফাংশনটা লিখে রেখেছি। আমি সার্বিক ফাংশন নিয়ে আজকে কথা বলবো, সার্বিক ফাংশন নিয়ে। তো সার্বিক ফাংশনটা বা অনটু ফাংশনটা কি, এখানে বোর্ডের সংজ্ঞাটা লেখা আছে। তোমরা বইতে কত নম্বর পেজ বের করবে? বই থেকে বের করা হলো 29 নম্বর পেজ নাম্বার 29। 29 নম্বর পেজটা বের করো। দেখো এখানে সার্বিক ফাংশনের সংজ্ঞাটা লেখা আছে। আমি বই থেকেই আমি সরাসরি লিখেছি সার্বিক ফাংশনের সংজ্ঞাটা। তো এফ ইজ এ ফাংশন অফ এ টু বি। এফ ইজ এ ফাংশন অফ এ টু বি কে সার্বিক ফাংশন বলা হবে যদি প্রত্যেক বি বিলংস টু বি, অর্থাৎ বি সেটের একটা উপাদানকে ছোট হাতের বি, স্মল বি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এর জন্য একটি এ বিলংস টু, অর্থাৎ এ সেটের একটা উপাদান এ, স্মল এ, যে কোনো একটা উপাদান পাওয়া যায় যেন এফ অফ এ ইকুয়াল বি হয়। মূল কথাটা হচ্ছে এটা, মেইন কথাটা হচ্ছে এটা, এফ অফ এ ইকুয়াল বি। অর্থাৎ এফ অফ এ বলতে তারা আমি কী বুঝতেছি বলতো? এফ অফ এ বলতে আমি কিন্তু এই ফাংশনের রেঞ্জটাকে বুঝছি। কেন রেঞ্জটাকে বুঝি? কারণ রেঞ্জ বলতে আমরা কি বুঝি? রেঞ্জ কাকে বলে? যে চলকের মানটা হলো ডোমেন আর ফাংশনের মানটা হলো রেঞ্জ। চলকের মানটা হলো ডোমেন আর ফাংশনের মানটা রেঞ্জ। এখানে একটা ফাংশন লিখছি এফ এক্স ইকুয়াল 3x - 1। এখানে এক্স এর মান যদি আমি 1 2 3 ধরি, এক্স এর মান যদি 1 2 3 ধরি, তাহলে এফ এক্স এর মানটা পাবো 2 5 8। আমি এই 1 2 3-কে ডোমেন বলছি আর 2 5 8-কে রেঞ্জ বলছি। এগুলো হচ্ছে রেঞ্জ। তার মানে এফ অফ এ এটা কিন্তু এ সেটের সদস্য। এই যে সেট এ হচ্ছে 1 2 3, তার জন্য আমি পাচ্ছি বি, এই যে বিটা হলো 2 5 8, কোডোমেন বলি আমরা এটাকে। তো একটা ফাংশন সার্বিক হবে কখন? তোমাদের কিন্তু এই সার্বিক ফাংশনটা নিয়ে, অনটু ফাংশনটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা ভোগো তোমরা। এখানে বেশ কিছু ধরনের প্রবলেম আছে। আমি সেই প্রবলেমগুলো কী ধরনের প্রবলেম আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, যে কী ধরনের সমস্যায় পড়ো তোমরা এখানে সার্বিক ফাংশনের ক্ষেত্রে, সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখন দেখো এখানে মানগুলো যখন আমি বসায় দিচ্ছি 1 2 3, তখন মানগুলো যখন আমি 1 2 3 বসাচ্ছি, তখন আমার মানগুলোর প্রতিচ্ছবি পাচ্ছি, অর্থাৎ প্রি ইমেজ। যখন 1 2 3 ইমেজটা তখন 2 5 8। অর্থাৎ এই কথাটা
এটা হলো মূল কথা, এটা হচ্ছে মূল কথা। এফ অফ এ ইকুয়াল বি, এখানে এ একটা সেট যার উপাদান 1 2 3 ধরছে, বি একটা সেট যার উপাদান 2 5 8 ধরছে। তো 1 এর জন্য 2 পাইছি, 2 এর জন্য 5 পাচ্ছি, 3 এর জন্য 8 পাচ্ছি, অর্থাৎ এফ অফ এর জন্য বি পাচ্ছি, তাহলে ফাংশনটা অনটু। এখানে সহজ কথায় আমি বলবো, যদি কোডোমেন এটা কিন্তু একেবারে সহজ কথায় সার্বিক ফাংশনের সংজ্ঞা। যদি কোডোমেন ইকুয়াল রেঞ্জ পাও তাহলে ফাংশনটাকে তুমি সার্বিক বলে দেবে, আর যদি কোডোমেন রেঞ্জের সমান না হয় তাহলে ফাংশনটা সার্বিক না বলবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় মনে রাখার। আমি আবার বলছি, যদি কোডোমেনটা রেঞ্জের সমান হয় তাহলে ফাংশনটাকে, এখানে বি কিন্তু রেঞ্জ, এখানে বিটাই কিন্তু রেঞ্জ, কারণ সেট বি, এই সেট বিটা কি ইমেজ, সেট বিটা হচ্ছে ইমেজ, সেটা হচ্ছে রেঞ্জ, তাহলে বিটা হলো রেঞ্জ। তো কোডোমেনটা যদি রেঞ্জের সমান হয় তখন সেই ফাংশনটাকে তুমি সার্বিক ফাংশন বলবে, অনটু ফাংশন বলবে, আর যদি না হয় তাহলে সার্বিক বলবে না। এখন আবারও একটু কথা থেকে যায়, সেটা হচ্ছে একটা ফাংশন এইভাবে দেওয়া আছে, একটা ফাংশন এভাবে দেওয়া থাকলো যে এফ ইজ এ ফাংশন অফ আর টু আর, জাস্ট শুধু আর টু আর বলছে, আর এফ এক্স ইকুয়াল দিছে 2x + 5 বাই হলো 3x - 1, আর কিছু নেই। তো এখানে আমার অনটু দেখানোর ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে আমি কি করব, যখন কোডোমেনটা দেওয়া না থাকবে তখন কি করব, তখন একটু ভিন্ন ওয়েতে যেতে হবে, ইনভার্স ফাংশনের সাহায্যে আমাদেরকে আসতে হবে। এই জন্য আমি বারবারই তোমাদেরকে বলেছি যে আমাদের আসলে অনটু ফাংশনটা আর ইনভার্স ফাংশনটা দুটো খুব একে অপরের পরিপূরক, একটা ছাড়া আরেকটাতে যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। যদিও একটা ফাংশন এক এবং অনটু না হলে কিন্তু তার ইনভার্স ফাংশন থাকবে না। একটা ফাংশন আগে এক এবং অনটু হইতে হবে, তারপরে তার ইনভার্স ফাংশন আমি পাবো। তো যাই হোক, ধারাবাহিকভাবে আমি আলোচনাগুলোতে চলে আসব। সার্বিক ফাংশনটা ক্লিয়ার করার জন্য আমি সর্বপ্রথম যে দুটো অঙ্ক করাই সার্বিক ফাংশনটা বোঝানোর জন্য, পেজ নাম্বার হলো 30, পেজ নাম্বার 30 নাম্বার পেজের দেখো কাজের লাস্টে দুটো অঙ্ক আছে, ওমো নাম্বার আর চ নাম্বারের দুটো অঙ্ক আছে। পেজ 30, পেজ হলো 30, কাজের দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে ওমো নাম্বার আর একটা হলো চ নাম্বার। আমি সার্বিক ফাংশন বোঝানোর জন্য সর্বপ্রথম আমি এই দুটো অঙ্ককেই বেছে নিই, কারণ আমি মনে করি এই দুটো অঙ্ক করলে সার্বিক ফাংশনের সংজ্ঞাটা বোঝাটা একজন স্টুডেন্টের জন্য সহজ হয়ে যায়। তো আমি এই দুটো অঙ্ক দিয়ে শুরু করলাম, ঠিক আছে। প্রথমে আমি ওমো নাম্বার অঙ্কটাতে যাচ্ছি, আরেকটা বিষয়, তোমাদের যে অনলাইন পরীক্ষাটা হতে যাচ্ছে এ বিষয়ে কাল রেখা আমাকে একটু বলতে বলছে, তাই আমি বলছি আমি 1 মিনিট একটু বলবো। পরীক্ষার কিভাবে তোমরা দেবে এটা নিয়ে অনেকেই হয়তো অনেক রকম দুশ্চিন্তার মধ্যে আসছো, যে কেমনে পরীক্ষা দেব, কি করব, কি সমস্যা, কিছুই জানি না, কিছুই বুঝি না। এগুলো নিয়ে আমি বলবো যে এগুলো নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই, একেবারেই চিন্তার কিছুই নেই। এই জন্য যে পরীক্ষার রুটিনটা আগে দিয়ে দিক, পরীক্ষার আগে তোমাদের অবশ্যই ড্যামো পরীক্ষা নেওয়া হবে। ড্যামো পরীক্ষাটা কী জিনিস, যে পরীক্ষার মতো করে পরীক্ষার একটা রিহার্সাল দেবে তুমি। একটা নাটক হওয়ার আগে অনেক দিন ধরে আগে রিহার্সাল হয় না, একবার স্টেজে সরাসরি মঞ্চে উঠে তার কেউ নাটক করে না, তার আগে প্র্যাকটিস করে নেয়। তো সেই প্র্যাকটিসটা তোমাদের আগে করানো হবে। তোমাদের প্রত্যেকের অনলাইন পেজে দেখবে যে হয়তো একটা কোশ্চেন ছেড়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে বলা হয়েছে যে এই টাইমে তোমরা এই পরীক্ষাটা দাও, প্র্যাকটিস করো। এবং পরীক্ষা দেওয়াটা একেবারে এই ব্যাপার না, এই জন্য যে পরীক্ষার জন্য আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে কথা বলো না বাবা, এগুলো কথা বললে এগুলো বুঝতে পারবে না কিন্তু। তোমরা গল্প করছো কেন? গল্পটা করো না প্লিজ, গল্পটা বন্ধ করে দাও।
গল্প করলে বুঝতে পারবে না কিন্তু, কারণ তোমাদের এই সার্বিক ফাংশনে তোমাদের সমস্যা, এগুলো আমরা জানি তোমাদের সমস্যা কোথায়, কী সমস্যা, কোনটা তোমরা কম বোঝো, এগুলো কিন্তু আমাদের একেবারে মানে জানা যে তোমরা কোন জিনিসে দুর্বল। তো কথা বললে কিন্তু বুঝতে পারবে না, প্লিজ কথাটা স্টপ করো। আমি যেটা বলছিলাম যে তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওই লিঙ্ক অনুযায়ী তোমরা গুগল ক্লাসরুম নামক একটা আছে, ওখানে ঢুকবে, ঢোকার পরে ওখানে তুমি কোশ্চেনটা পেয়ে যাবে। হ্যাঁ, এখন কোশ্চেনটা দুই ধরনের হতে পারে, কোশ্চেনটা দুই রকম হতে পারে। যে একটা হলো যে সরাসরি 1 থেকে 25 পর্যন্ত কোশ্চেন করা আছে, ওখানে ক খ গ ঘ দেওয়া আছে, তুমি কোশ্চেনটা পড়বে, আনসারগুলো দেখবে, দেখে তুমি ওখানে তুমি যদি ল্যাপটপে করো তাহলে তোমার ওই মাউসটা নিয়ে ওখানে তুমি ক্লিক করবে, ওখানে কার্সারটা নিয়ে ওখানে ক্লিক করবে, কয়ের উপর ক্লিক করবে, ক্ষয়ের উপর ক্লিক করবে, হয়ে গেল। আর ল্যাপটপ না হয় যদি মোবাইলে হয় তাহলে মোবাইলে টাচ মোবাইল যেহেতু ওখানে তোমাকে মনে হয় টাচ করতে হবে, কয়ের উপর বা ক্ষয়ের উপর টাচ করতে হবে, হলেই তোমার ওই ধরো 1-এর উত্তর হলো ক, তুমি কতে তুমি টাচ করবে, 2-এর উত্তর হচ্ছে গতে টাচ করবে, তার মানে তোমার পরীক্ষাটা ওইভাবে দেওয়া হয়ে গেলে। এটা একটা সিস্টেম, তবে সেই সিস্টেম অনেক ক্ষেত্রে নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সিস্টেমটা হতে পারে এরকম যে তোমার প্রথমে কোশ্চেনটা থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেমটা এরকম হতে পারে যে প্রথমে কোশ্চেনটা থাকবে, আর এই কোশ্চেনে 1 থেকে 25 পর্যন্ত নম্বর দেওয়া থাকবে, 1 থেকে 25 পর্যন্ত নম্বর দেওয়া থাকবে। তো এই 1 থেকে 25 পর্যন্ত কোশ্চেনগুলো তুমি পড়বে, 1-এর উত্তর হলো গ, 2-এর উত্তর হচ্ছে ঘ, 3-এর উত্তর হলো খ, এইভাবে তুমি আগে একটা খাতায় লিখে নেবে, একটা খাতায় আগে লিখে নেবে। লিখে নেওয়ার পর তুমি অ্যান্সারের ঘরে যাবে, আবার অ্যান্সারের ঘরে যাবে, অ্যান্সারের ঘরে গেলে ওখানে আবার 1 থেকে 25 পর্যন্ত এভাবে নম্বর দেওয়া আছে, দিয়ে 1-এ ক খ গ ঘ এভাবে দেওয়া আছে। তো 1-এর কত গ, তখন গতে তুমি ক্লিক করবে, আর 2-এর হচ্ছে ঘ, তখন ওই ঘতে যেয়ে ক্লিক করবে, 3-এর হলো খ, তখন খতে যেয়ে ক্লিক করবে, এইভাবে হয়ে গেল। তারপর লাস্টে যে সাবমিটের ঘর আছে সাবমিট করে দেবে, ওখানে লাল কালিতে কোনার দিকে সাবমিট লেখা আছে, সাবমিট করে দেবে, আর তোমার পরীক্ষা শেষ হয়ে গেল। তবে নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের পর কিন্তু সাবমিট করলে ওটা আর নেবে না, তোমার পরীক্ষাটা অটো ক্যান্সেল হয়ে যাবে। এটা সাবধান থাকবে, খুবই সাবধান থাকবে সময়ের ব্যাপারে, কারণ তোমাকে যে সময়টা দেওয়া হবে হয়তো দেওয়া হলো 10টা 30 থেকে 11টা পর্যন্ত, এই 11টার যদি 1 সেকেন্ড পরেও তুমি যাও তাহলে কিন্তু ওটা অটো ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু তুমি আর সাবমিট করতে পারবে না, তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। এই বিষয়ে সতর্ক থাকবে, ঠিক আছে? আর এই কাজগুলো তোমরা এই যুগের ছেলে মেয়ে, তোমাদের জন্য এগুলো ডাল ভাত, এগুলো কিছুই না, আমাদের জন্য এগুলো কঠিন। আমরা বুড়া হয়ে গেছি, আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো কম বুঝি, কিন্তু তোমরা এগুলো আমার চেয়ে 1000 গুণ বেশি বোঝো, কাজে এটা নিয়ে টেনশনের কিছু নাই। রেখাপো বলতে বলছিল তাই আমি বললাম আর কি, ঠিক আছে? তো দেখো এখানে দেওয়া আছে f is a function of সেটটা দেওয়া আছে -2 -1 0 1 2, এখান থেকে যে কোডমেন্টটা আছে -8 -1 0 1 8, আর ফাংশনটা হলো f(x = x³), ফাংশনটা হলো f(x = x³। আমি এই পাশে সংজ্ঞা দিয়েছি, একটা উদাহরণ দিয়ে বোঝাইছি, এর সাথে আমি কম্পেয়ার করবো সবসময়, এটাকে এর সাথে কম্পেয়ার করে আমি বোঝাচ্ছি। দেখো আমি কি করছিলাম, বলছিলাম যে 1-এর জন্য 2, 2-এর জন্য 5, 3-এর জন্য 8, এখানে মানগুলো বসাই দিয়েছিলাম, দিয়ে দেখো ওই মানগুলো চলে আসছে। এখানে ওই কাজটাই তুমি করবে, ওই কাজটাই তুমি করো। আমার এই সেটটাকে যদি আমি এ ধরি, তাহলে আমার এ এর মানটা হচ্ছে -2 -1 0 1 2, আর এই সেটটাকে যদি আমি বি ধরি তাহলে বি হচ্ছে -8 -1 0 1 8। এই তো এ বি, f is a function of a to b, আর f(x = x³। এখন আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে f(a = b)। যদি f(a = b) আসে তবে ফাংশনটা অনটো হবে, যদি f(a = b) না আসে তবে ফাংশনটা অনটো হবে না। এখন তাহলে মানগুলো বসায় দাও। অতএব f of -2 সমান কত? -2³ = -8। f of -1 সমান হচ্ছে -1³ সমান -1। অতএব f of 0 সমান 0³ = 0।
এফ অফ 1 ইকুয়াল 1 কিউব সমান 1, আর এফ অফ -2 ইকুয়াল -2 কিউব সমান -8। নিচেরটা মানে দেখা যাবে না, আমি নিচে যেটা লিখছি এটা মানে দেখা যাবে না। হ্যাঁ, যাই হোক এখানে মানগুলো বসাই গেছি, তুমি নিজেই বুঝবে এটা, যে আমি -2 -1 0 1 2 বসাই গেছি, এই মানগুলো বসাই গেছি। ফলে এখানে এক্স কিউবের যে মানগুলো আসছে -8 -1 0 1 -8, লাস্টেরটা -8, নিচেরটা সম্ভবত দেখা যাচ্ছে না, নিজে নিজে একটু করে নাও। তো এখন তাহলে আমি কি বুঝলাম, আমার এফ অফ এ, এই যে এটা কিন্তু এ, এই যে এর মানগুলো সমান কি আসছে, বি সমান আসছে, এই যে বি, এই যে রেঞ্জ বি এর সমান হয়ে গেছে। তাহলে ফাংশনটাকে আমি অনটু বলতে পারি, আমি ফাংশনটাকে এখন অনটু বলতে পারি, কারণ এফ অফ এ ইকুয়াল বি চলে আসছে। যেহেতু এফ অফ এ ইকুয়াল বি চলে আসছে, সুতরাং এই ফাংশনটা অনটু ফাংশন। এখানে কিন্তু এক একের কথাও বলা হয়েছে প্রশ্নে কিন্তু বলা হয়েছে, দেখা হচ্ছে এক এক এবং সার্বিক। আমি শুধু অনটুটা নিয়ে আলোচনা করছি, এক একটা নিয়ে তো আমি আগে আলোচনা করছি, ওই জন্য আমি কিন্তু এক এক অংশটা আলোচনা করলাম না। হ্যাঁ, এক এক কীভাবে করতে হয়, যেভাবে এক এক দেখাইছে আগে যেভাবে করতে হয় ওইভাবে এক এক আগে দেখাবে, তারপরে এই প্রক্রিয়ায় তুমি অনটুটা দেখাবে, তারপরে লাস্টে যা বলবে যাতে ফাংশনটা এক এক এবং অনটু, অর্থাৎ ফাংশনটা এক এক এবং সার্বিক। ঠিক আছে, তো যেহেতু কোডোমেন ইকুয়াল রেঞ্জ, অতএব ফাংশনটি সার্বিক, আমি পরের অঙ্কে যাব, তবে তার আগে একটু যদি বলতে আমাকে, যেটা তোমরা বুঝলে কিনা। সার্বিক ফাংশনের মূলত উদাহরণটাকে, সার্বিক ফাংশনের সংজ্ঞাটাকে ক্লিয়ার করার জন্য আবার অঙ্কটা করা। আমি পরের অঙ্কে যাব, তার আগে একটু যদি বলো, জানাও আমাকে যেটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা, এটা তুমি বুঝলে কিনা। হ্যাঁ, একটু জানাও আমাকে যে এই অঙ্কটা তোমরা বুঝলে কিনা। বোঝা গেছে না? আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে দেখো, এবার আমি 6 নম্বর অঙ্কে যাচ্ছি, আমি 6 নম্বরটাতে যাচ্ছি। এখানে আমি এটা রেখেই দিলাম এই জন্য যে দুটোর মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্যই। মূলত আমরা এই দুটো অঙ্ক যখন করে ফেলবো, তখন তুমি কখন অন্ট আর কখন অন্ট নয়, এই বিষয়টার পার্থক্যটাও পরিষ্কার হয়ে যাবে। 6 নম্বরটা দেওয়া আছে, f is a function of 1 2 3 4 আর fx equal to x plus 1, এখন ওইটার মতো করে মানগুলো আমি বসায় যাচ্ছি, অতএব এখানে আমার কোডোমেনটা কি বলতো, আমার কোডোমেনটা কিন্তু রিয়েল নাম্বার, এখন আমি বের করব কি, রেঞ্জগুলো বের করব। রেঞ্জ বের করে আমি দেখব যে আমার রেঞ্জটা কোডোমেনের সমান হলো কি না। যদি সমান হয় তো সার্বিক হবে, যদি সমান না হয় তাহলে সার্বিক হবে না। আচ্ছা, এখন এফ অফ 1 ইকুয়াল 2 × 1 + 1 = 3, এফ অফ 2 ইকুয়াল 2 × 2 + 1 = 5, f of 3 equal 2 × 3 + 1 = 7, f of 4 equal 2 × 4 + 1 = 9। আচ্ছা, আমার বি, সেট বি, এটাকে যদি আমি এ হিসেবে কল্পনা করি সংজ্ঞা অনুসারে, এটা যদি আমি সেট এ কল্পনা করি, এটাকে যদি সেট বি কল্পনা করি, ধরে নাও এমনি মনে, তো এফ অফ এ ইকুয়াল বি আসছে কিনা, আমার বি এর যে মানটা আসছে সেটা কি, আমার প্রত্যেকটা প্রি ইমেজের জন্য আমার যে ইমেজটা, প্রতিচ্ছবিটা আসছে, প্রাক প্রতিচ্ছবির জন্য আমার যে প্রতিচ্ছবিগুলো আসছে সেটা হচ্ছে 3 5 7 এবং 9, অর্থাৎ রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ। অতএব রেঞ্জ এফ ইকুয়াল হচ্ছে 3 5 7 9। এখন
3579 অবশ্যই রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, তবে 3579ই শুধু রিয়েল নাম্বার না, 357 বাদে আরও কোটি কোটি সংখ্যা আছে যারা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। তার মানে এখানে এখানে range f is a subset of real number। রেঞ্জ এফটা হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাবসেট, উপসেট। হ্যাঁ, এটা উপসেট। রেঞ্জটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারগুলোর একটা উপসেট মাত্র। কিন্তু কোডোমেন সার্বিক বা অন্টু বলবো আমি যখন দুটো ইকুয়াল হবে। যেমন এখানে রেঞ্জটা কোডোমেনের সমান হয়ে গেছে। আমার কোডোমেনটা ছিল এত, আমার রেঞ্জটাও ছিল এত। কোডোমেন আর রেঞ্জটা সমান হয়ে গেছিলো, তাই আমি তাকে সার্বিক বলছি। এখানে আমার কোডোমেনটা রিয়েল নাম্বার, রেঞ্জটা 357, যা এর একটা অংশ মাত্র, একটা উপসেট মাত্র। সুতরাং ফাংশনটা সার্বিক না। অর্থাৎ আমি এটাও লিখতে পারি যে অর্থাৎ রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন। রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন, রেঞ্জটা কোডোমেনের সমান হলো না, অতএব ফাংশনটি সার্বিক নয়। অতএব ফাংশনটি, নিচের লাইনটা দেখা যাচ্ছে কিনা জানি না, আমি বলছি আমার কথাটা শুনে করে নিও। অতএব ফাংশনটি সার্বিক বা অন্টু নয়, সার্বিক নয়। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু এখানে বলা হয়েছে এক এক, এটার ক্ষেত্রে বলছে এক এক এবং অন্টু দেখাও, এখানে বলছে এক এক কিন্তু অন্টু নয় দেখাও। তো আমি এক এক অংশটা নিয়ে আলোচনা করলাম না, আমাদের ক্লাসের টাইম তো আসলে খুবই কম, পুরো আলোচনা করতে গেলে সময় কুলায় না। এই জন্য আমি এক একটা নিয়ে আলোচনা করলাম না, কারণ এক এক ফাংশনের বিষয়টা আমরা আগেই আলোচনা করেছি এবং আমার বিশ্বাস তোমরা এক এক ফাংশন পারো। তাই এখানে আগে এক এক দেখাবে, পরে অন্টু দেখাবে, তারপরে যা বলবে যাতে ফাংশনটা এক এক এবং অন্টু। এখানে আগে এক এক দেখাবে, এটাকে আগে এক এক প্রমাণ করবে, তারপরে তুমি এটা অন্টু নয় প্রমাণ করবে এবং লাস্টে যা বলবে যাতে ফাংশনটি 1 1 কিন্তু অন্টু নয়, অর্থাৎ ফাংশনটা এক এক কিন্তু সার্বিক নয়। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হলো কিনা আমাকে একটু জানাও, বিষয়টা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, তোরা বুঝতে পারলে কিনা আমাকে একটু জানাও। বিষয়টা বোঝা গেল? একটু দ্রুত জানো। আচ্ছা, জানা গেছে না? আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। তাহলে আমরা দেখো, আমি এই চ্যাপ্টারের শুরুর দিন একটু প্রথম ক্লাসটার কথা মনে করে দেখো, আমি 10টা পয়েন্টে লিখছিলাম, তোমাকে 10টা কথা লিখছিলাম যে এই 10টা জিনিস জানতে হবে এই চ্যাপ্টারটা বুঝতে গেলে। এই 10টার 9টা জিনিস নিয়ে আমি ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি, 9টা নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। এখন শুধু লেখচিত্রটা বাকি, শুধু লেখচিত্রটা বাকি। এরপরেও এটা যথেষ্ট নয়, এই আলোচনাটা যথেষ্ট নয়, আরও অঙ্ক করতে হবে আমাদের, আরও সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, তবে বিষয়গুলো একেবারে ক্লিয়ার হবে। তবে আমি প্রথমেই আগে তোমাদেরকে শুধু নিয়মগুলো জানানোর একটা চেষ্টা করছি। অঙ্কটা কোনো ম্যাটার না, অঙ্কটা তেমন কোনো ব্যাপার না, অঙ্ক তোমরা নিজেরাই পারবে ইনশাল্লাহ, আশা করি। অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। এরপরেও আমি আজকে যদি লেখচিত্র ধরি তাহলে একেবারেই সম্ভব না। নেক্সট ক্লাসে আমি লেখচিত্রটা ধরবো, তোমরা একটু গ্রাফ পেজটা সাথে রাখবে। নেক্সট ক্লাস আগামী শনিবার হচ্ছে তোমার 26 তারিখ। 26 তারিখ শনিবারে, যদি এর মধ্যে 26 তারিখে আবার তোমাদের পরীক্ষা হয়, পরীক্ষার টাইম কখন হবে না হবে ঠিক জানি না, আগামী শনিবার যদি আমি ক্লাস পাই তাহলে আমার ক্লাসটা নেক্সট টাইমে যখনই হবে তোমরা একটু গ্রাফ পেজটা সাথে রাখবে। যে গ্রাফগুলো কিভাবে করতে হয়, এখানে 3 ধরনের গ্রাফ আছে, সরলরেখার আছে, বৃত্তের আছে, পরাবৃত্তের গ্রাফ আছে, উপবৃত্তেরও আছে, মনে হয় উপবৃত্তের আছে। তো এই গ্রাফগুলো কিভাবে করতে হয় এটা নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমার 5 মিনিট সময় হাতে আছে, এই 5 মিনিটে আমি একটা অঙ্ক করছি। দেখো, এই পেজ 30-ই কাজের ক্ষয়ের 2 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কাজের ক্ষয়ের 2 নম্বর, পেজ 30-র কাজের ক্ষয়ের 2 নম্বর, এই অঙ্কটা করে আমি আজকে ক্লাস শেষ করব।
পেজ নাম্বার 30 কাজের ক্ষয়ের হলো 2 নম্বর অঙ্কটা। দেওয়া আছে fx ইকুয়াল 4x minus 9 by x minus 2। fx equal 4x minus 9 by x minus 2, x not equal to। আমাদেরকে বলা হয়েছে যে যদি 4f ইনভার্স x equal x হয় তাহলে x এর মান কত সেটা পড়ে। যেহেতু 4f ইনভার্স x আছে আমি আগে ইনভার্সটা বের করব। ইনভার্স ফাংশনটা বের করার নিয়মটা কি, আমি কিভাবে ইনভার্সটা বের করব? সর্বপ্রথম কাজ হলো আগে ধরে নেব যে মনে করি y ইকুয়াল fx ইকুয়াল 4x minus 9 by হলো x minus 2, 4x minus 9 by x minus 2, বা y সমান 4x minus 9 by x minus 2 গুণ করে দাও xy minus 2y ইকুয়াল 4x minus 9 বা xy minus 4x ইকুয়াল 2y minus 9, বা x কমন নাও তাহলে y minus 4 ইকুয়াল 2y minus 9 বা x ইকুয়াল 2y minus 9 বাই হলো y minus 4। এখন যেহেতু আমি y ইকুয়াল ধরছি fx তাহলে x ইকুয়াল অবশ্যই f ইনভার্স y। y ইকুয়াল যেহেতু fx ধরছি তাহলে x ইকুয়াল f ইনভার্স y। তাহলে এখন x এর মানটা হচ্ছে f ইনভার্স y ইকুয়াল 2y minus 9 ইকুয়াল 2y minus 9 বাই হচ্ছে y minus 4। এটাকে x এ নিয়ে যাও, ওয়াইটাকে এক্স এ রূপান্তর করে দাও, তাহলে 2x minus 9 বাই হলো x minus 4। আমি f ইনভার্স এক্সটা বের করলাম। প্রথমে আমি আগে f ইনভার্স এক্সটা বের করে নিলাম। এখন শর্তে কি বলছে? প্রশ্ন মতে বলছে 4f ইনভার্স x ইকুয়াল হলো 4f ইনভার্স x ইকুয়াল x। তাহলে এখন x এর মানটা এখান থেকে বের করতে হবে। এখন f ইনভার্স x এর মানটা আসছে আমার হলো 2x minus 9 বাই x minus 4 ইকুয়াল আসলো x। এখন গুণ করে দাও x স্কয়ার minus 4x ইকুয়াল 8x minus 4 নং 36 x স্কয়ার minus 4x minus 8x plus 36 equal 0, বা x square minus 12x plus 36 equal 0, a square minus 2ab plus b square equal 0, তার মানে হচ্ছে x minus 6 whole square equal 0, x minus 6 equal 0, x equal আসলো 6। বর্গমূল করে দিলাম, তারপর x এর মানটা বের করলাম। ঠিক আছে, অঙ্কটা বোঝা যদি না যেয়ে থাকে, কোন লাইনটা বোঝনি কোনটা বোঝনি আমাকে একটু জানাবে প্লিজ, আমাকে একটু জানাও। একটু জানাও। দেখো অঙ্কটা যদি না বুঝে থাকো, কোন জায়গাটা বোঝেনি আমাকে প্লিজ একটু জানাও। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব। ও আচ্ছা, এর আগের একটা হোমওয়ার্কের একজন একটা সমস্যা দেখাচ্ছিলেন, সম্ভবত কি যেন নাম ছিল, নামটা ভুলে গেছি। ওটা লাস্টের দিকে যে বিষয়টা ছিল এরকম, কে পাঠাইছিল আমি জানি না, লাস্টের দিকে বিষয়টা এরকম ছিল আমি যেটা দেখছি যে 2x1 স্কোয়ার ইকুয়াল 2x2 স্কোয়ার এরকম আসছে, তারপরে x1 স্কোয়ার ইকুয়াল x2 স্কোয়ার লিখছো, তারপরে x1 ইকুয়াল x2 লিখছো, লিখে তুমি বলছো যে এখানে তো স্কোয়ার আছে, তাহলে এটা এক এক ফাংশন হলো কেন, এই ধরনের একটা কথা লিখছো। এখন যে লিখছো আমি তার উদ্দেশ্যে বলছি, বোঝা গেছে না? আচ্ছা, ওকে, গুড। এখন দেখো এখানে তোমরাও দেখো, একজন আমাকে এরকম একটা সমস্যা পাঠাইছে, আমার গ্রুপে পাঠাইছে, নামটা ভুলে গেছি, অনেকদিন আগের কথা তো।
এরকম লিখছে x1 স্কোয়ার ইকুয়াল x2 স্কোয়ার, স্কোয়ারটা উঠাই দিচ্ছে, তারপর বলছে x1 ইকুয়াল x2, তাহলে ফাংশনটা এক এক হলো কেন? কারণ আমি তো বলছিলাম যে পাওয়ার যদি 2 থাকে, পাওয়ার যদি 4 থাকে, পাওয়ার যদি 6 থাকে, অর্থাৎ পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, তাহলে আমি ওই ফাংশনটা দেখেই আমি বলে দেবো যে এটা এক এক না। পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তখন ওই ফাংশনটা দেখেই আমি বলে দেবো এটা এক এক না। তো সে প্রশ্ন করেছে আমাকে যে এখানে তো পাওয়ার জোড় সংখ্যা আছে, তাহলে এটা এক এক হলো কেন? এখন আমার প্রশ্ন হলো যে এখানে x1 স্কোয়ার যখন x2 স্কোয়ার, তখন আমি এটার সমান কি x1 ইকুয়াল x2 লিখতে পারি, নাকি আমাকে এখানে x1 ইকুয়াল প্লাস মাইনাস x2 লিখতে হবে? আমি যখন বর্গমূল করলাম তখন আমাকে কি এখানে প্লাস মাইনাস দিতে হবে না? তাহলে এটা এক এক হলো কী করে? এটা তো এক এক না। যে আমাকে সমস্যাটা পাঠাইছে আমি তার উদ্দেশ্যে বলছি যে তোমার ওই ফাংশনটা তুমি যেটা দেখাইছো যে ওটা এক এক কেন, ওটা তো এক এক না, ওটা এক এক হবে না তো। কারণ তুমি ওখানে x1 স্কোয়ার ইকুয়াল x2 স্কোয়ার লিখে x1 ইকুয়াল x2 লিখছো, এটা তো হবে না। x1 ইকুয়াল প্লাস মাইনাস x2 হবে, যেহেতু x1 x2 সমান হলো না, কাজে ফাংশনটা এক এক হবে না। আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা লিখে নাও। তোমাদের অঙ্কটা একটু বানায় দিতে পারলে ভালো হতো, কারণ বইয়ের অঙ্ক তো ইতিমধ্যে তোমরা করেই ফেলছো। বানিয়ে দেওয়ার মতো সময় হলো না, আমি আগে থেকেও প্রস্তুত ছিলাম না, যার কারণে বই থেকেই তোমরা আপাতত আগামী দিনের হোমওয়ার্কটা করো। হলো 11-12 অনুশীলনী থেকেই দিলাম, অনুশীলনী থেকে 11-12 হোমওয়ার্ক দিলাম। তোমরা হোমওয়ার্কগুলো করে গ্রুপে পোস্ট করবে, গ্রুপ তো জানাই তোমরা, গ্রুপে পোস্ট করবে, যারটা সঠিক থাকবে সেটা আমি পোস্ট করব, বাকিদেরটাও আমি চেক করে দেব, তবে সবারটা পোস্ট করা হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।